আমরা যেটা নদীর ধারে বঙ্গবন্ধু ইউনিভার্সিটি নাম দিয়ে করতে চাচ্ছি, সেটার কোনো এক সময় আমি পাঠিয়ে দেবো ভিডিও ফুটেজটা। 7 মিনিটের একটা ফুটেজ আছে আমাদের। সেটা আমরা বিভিন্ন জায়গায় আহ, আহ, সরকারি পর্যায়ে শো করেছি। সেখানে পর্যটনকে কেন্দ্র করে একটা বড় রকমের বিনিয়োগ নিয়ে আসার জন্য আমরা কাজ করছি, এবং সেটা আশা করছি ইনশাল্লাহ একটা সূচনা আমরা করতে পারবো আমাদের এই টার্মের মধ্যেই। সময় লাগবে কাজটা করতে। নদীর ধারের প্রায় 7 কিলোমিটার লম্বা এবং প্রায় 500 মিটার চওড়া গড়ে, মানে 3.5 থেকে 4 বর্গ কিলোমিটার জায়গা। এখানে সোলার বিদ্যুৎ উৎপাদন হবে একটা অংশে, আরেকটা অংশে গলফ কোর্স, রিসোর্ট, কটেজ, মানসম্মত হোটেল, তারপরে সুইমিং পুল, মানে যেভাবে ট্যুরিজমকে আকৃষ্ট করা যায় সেটা আমরা করতে যাচ্ছি। এটা হলে এই নিঃসন্দেহে রাজশাহীতে আরেকটি মাত্রা যুক্ত হবে, এবং এটি আমরা ওই যেহেতু আমাদের পাশে নদীটা আছে, সেই নদীটার আমরা ব্যবহার করতে চাই। রাজশাহী পদ্মা নদীর বাণিজ্যিক ব্যবহার কোনোদিনই হয়নি। কোনো এক সময় ব্রিটিশ আমলের শেষ দিকে অথবা পাকিস্তান আমলের 65 সালের যুদ্ধের আগ পর্যন্ত কলকাতা থেকে স্টিমার প্যাসেঞ্জার আসতো, আমরা আমাদের বড়দের কাছ থেকে শুনেছি। এমনকি এখান থেকে আম বা পাটের বোঝাই করে কলকাতা পর্যন্ত যাওয়া আসা করেছে। পরে সেগুলো বন্ধ হয়ে যায়। এই রাজশাহীর পাশে একটা নদী বন্দর এবং গোদাগাড়ির প্রেমতলিতে আরেকটি নদী বন্দর করবার জন্যে আমরা সুলতানগঞ্জে করবার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম, এবং এটি বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধী তাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 72 সালে, 73 সালে। 7টি নৌ রুট, তার মধ্যে এইখানে এই 5 এবং 6 নম্বর রুটটি আমাদের রাজশাহী পাশ দিয়ে একেবারে আরিচা পর্যন্ত। ভারত এই ব্যাপারে ভীষণ আগ্রহী। তারা তাদের মালামাল, নানা রকম দ্রব্য যেগুলো আমরা আমদানি করি, পাথর, ফ্লাই অ্যাশ, ফলমূল, আদা, রসুন, পেঁয়াজ, বিভিন্ন সময় আমরা নিয়ে আসি, সেগুলো তারা নৌপথে পাঠাতে চায় সুলভ হবে, কম খরচে বেশি মাল একসঙ্গে আসবে। তো আমরা সুলতানগঞ্জ বন্দর ইতিমধ্যে চালু করে দিয়েছি, আনুষ্ঠানিকভাবেই ঘটাকরেই করেছি। প্রতিমন্ত্রী ছিলেন, ভারতের হাই কমিশনার ছিলেন, আমরা ছিলাম, এলাকার এমপিরা ছিলেন। ওইটা ট্রায়াল রানের পরে 2-4টা জায়গায় যে বাধা আছে, সে বাধাগুলো অপসারণ করার জন্য খালিদ চৌধুরী, প্রতিমন্ত্রী নৌ পরিবহন, তার সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে, সেটাও হয়ে যাবে। এরপরে রাজশাহী নৌবন্দরের গেজেট নোটিফিকেশন গত 4-5 দিন আগে হয়েছে। তাহলে দুটো নৌবন্দরের স্বীকৃতি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন এই মালামালটা চলে যাবে সোজা আরিচা পর্যন্ত। আরিচা গেলেই ঢাকা, অথবা আরিচা থেকে আবার উপর দিকে গেলে একদম চলে যাবে আসামের নৌবন্দর। আসামে ঢুকতেই নৌবন্দর ধুবুড়ি, এটা ভারতের একটা ভালো বাণিজ্যিক নৌবন্দর। তাহলে ভারতের মালামাল ওরা চাচ্ছে শিলং দিয়ে যে চিকেন স্নেক করিডোর, ওই করিডোরটা দিয়ে তারা ভরসা পাচ্ছে না। যে কোনো সময় করিডোরে কি হবে না হবে এটা নিয়ে তাদের টেনশন আমাদের চেয়ে অনেক বেশি। বিশেষ করে চায়নার নানা কারণ আছে এর মধ্যে। তারা এখন এই রাজশাহীতে আর একটা বিকল্প রুট খুলতে চায়, আর আমরাও এখান থেকে অনেক লাভবান হতে পারবো। অনেক তাদের মালামাল তারা নিয়ে যাবে, আবার নিয়ে আসবে, আমাদের মালামাল আমরা নৌপথে ইন্ডিয়াতে পাঠিয়ে দিতে পারবো। এটা নতুন একটা দিগন্ত উন্মোচিত হবে। সেটাতেও কিন্তু আমাদের এই নবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, নাটোর, নওগাঁ এই এলাকায় প্রচুর মানুষ উপকৃত হবে। তো দোয়া করবেন যে এটাও আমরা টেনে নিয়ে যাচ্ছি। এটাকে মানে বলা যেতে পারে এটা চাপা পড়েছিল, এটাকে গত 2-3 বছর ধরে আমি কাজ করতে করতে একটা পর্যায়ে নিয়ে এসেছি। আশা করছি যে ক্যাপিটাল রেজিং মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, সেই ক্যাপিটাল রেজিংটা এই বর্ষার পরে
হয়তো আমরা শুরু করতে পারবো ড্রেজিং। কারণ ঢাকা থেকে আরিচা পর্যন্ত ওই ওই রুটে ড্রেজিং হয়ে আছে। আবার আরিচা থেকে ডাউনে ওইদিকে সুন্দরবনের ভিতর দিয়ে কলকাতা পর্যন্ত এটাও নাব্যতা আছে। নাব্যতা নেই আমাদের এটাই। এই নাব্যতাটা পার্ট পার্ট করে আনার জন্য ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটা চুক্তি আছে। সেখানে ৮০% অর্থ যেটা লাগবে তা ভারত সরকার দেবে, আর ২০% অর্থ দেব আমরা। এই চুক্তিটা এখনো বজায় আছে। মাঝখানে কোভিডের কারণে থেমে গেছিল, এটা আবার চালু করতে চাই আমরা এই রুটটার পুরো ড্রেজিং করে। ওই মাটিটাই কিন্তু আমরা শহরের পাশের এই যে রিভার সিটি বললাম, সেখানে আমরা মাটিটা ফেলতে চাই, পলি মাটি যেটা উঠবে। তাহলে আমার রিভার সিটিটাও বন্যামুক্ত হয়ে গেল। আবার নদী দিয়ে বার্জ যেগুলো যাওয়া আসা করবে সেগুলো ৩,০০০ ৪,০০০ পর্যন্ত মেট্রিক টন মালামাল নিয়ে যাওয়া আসা করতে পারবে। এতে অনেক পুষিয়ে যাবে, অনেক লাভবান হবে ব্যবসায়ীরা। এখানে আমাদের কষ্টটা মূলত একটা জায়গাতে, সেটা হলো যে আমরা কর্ম দিতে পারছি না মানুষকে। খুব মানে সংকট এখানটায়। এই ছোট শহর, এখানে সরকারি কারখানা ছিল, টেক্সটাইল মিল, জুট মিল, সুগার মিল, সেরিকালচার, রেশম কারখানা, 4টি বন্ধ এবং প্রাইভেট খাতে চলে যাচ্ছে। এগুলো জুট মিল এত লোকসান দিয়েছে যে আর এটা অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে, টেন্ডারও হয়েছে দিয়ে দেওয়ার অন্য কোনো প্রাইভেট কোনো পার্টিকে। টেক্সটাইল মিল দেওয়া হয়ে গেছে। সুগার মিল প্রতি বছর ৩০, ৪০, ৫০ কোটি করে লোকসান দেয়, ওটাও চলে যাবে, দিতেই হবে, উপায় নেই। আর সেরিকালচার তো বন্ধই। এইরকম একটা অবস্থায় ব্যক্তিগত উদ্যোগে যারা কলকারখানা করেছেন কিছু কিছু বিসিক এলাকায়, মূলত সিল্ক অথবা ওই যে আমরা যেগুলো খাই এই জাতীয়, হ্যাঁ, তো সেগুলো দিয়ে তো আর সেভাবে কর্মসংস্থান সম্ভব না, হচ্ছেও না। ফলে মানুষ এখানকার যারা বেরিয়ে আসছে তাদের একটা হতাশা থাকছে যে আমি, আমার ছেলে বা আমার মেয়ে বা আমার জামাই এভাবেই বলে তারা আমার কাছে এসে, তাদের বাবা মারা খুবই যেহেতু আপন মনে করে যে আমি লিটন ভাইয়ের সঙ্গে দেখা করব, ভাই বলেছিল ভোটের আগে এই করবে সেই করবে, এখন আমি আমার চাকরি চাই। তাকে যতই বুঝাই যে আপনি চাকরি, আপনার ছেলেকে চাকরি না জন্য না খুঁজে আমি একটা পথ করে দিচ্ছি, সেখান থেকে ছেলে আপনার দুটো ছেলেকে চাকরি দিতে পারবে, এই জায়গায় আসেন। তো প্রথম প্রথম বুঝতে চায় না। এখন কিন্তু আমরা যেটা বললো আমাদের প্যানেল মেয়র এক যেটা বললো, আমরা কিন্তু ইতিমধ্যেই সরকারিভাবে তো আমাদের হাইটেক পার্ক আছেই, যেখানে প্রচুর পরিমাণে ইয়াং ছেলে মেয়েদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে এবং তারা দক্ষ ফ্রিল্যান্সার হয়ে বিদেশের সঙ্গে কথাবার্তা বলে তারা সাবকন্ট্রাক্ট কাজ নিচ্ছে এবং তারা ভালোই আয় করে, প্রায় 1 লাখ থেকে 5 লাখ 6 লাখ পর্যন্ত বাড়িতে বসেই ওই ল্যাপটপ দিয়ে বা ডেস্কটপ দিয়ে বসে থেকে নিবিড়ভাবে রাত্রিবেলায় বসে থেকে হয়তো খাওয়া দাওয়া করে নিল, রাত 2টা 3টা 4টা পর্যন্ত ওদের সঙ্গে টাইমটা মিলিয়ে সেইভাবে তারা কাজ করে। এবং আমি বেশ কয়েকটা পরিবারকে চিনি যারা 3 লাখ প্লাস আয় করে, 3, 4, 5 লাখ টাকা মাসে আয় করে এবং তারা ভালো আছে। ওইটা দেখে সরকারের উদ্যোগের পাশাপাশি আমিও কর্পোরেশনে, আমাদের প্রায় 5 মাস পার হয়ে গেছে, প্রথম ব্যাচ বের হয়ে গেছে। আমরা আইসিটি প্রতিমন্ত্রী পলকের সহযোগিতা নিয়েছি, নিজেরাও ইনভেস্ট করেছি। আমাদের প্রায় প্রথম ব্যাচে আমরা ট্রেনিং দিতে চেয়েছিলাম 250-300 জনের, সেখানে আবেদন করেছিল 1200 জন, 1100 প্লাস, এতটাই ডিম্যান্ড ছিল। পরে সেখানে আমরা ইংলিশ এবং ওই অ্যাডভান্সড যে ফ্রিল্যান্সিংয়ের, অর্থাৎ ভিডিও এডিটিং থেকে শুরু করে সফটওয়্যার তৈরি করা এবং একই সঙ্গে গ্রাফিক্সের কাজ করা, এইসব যেগুলো একটু অ্যাডভান্সড, সেগুলো কাজ শিখিয়ে দিয়ে ইতিমধ্যে তারা বিদেশিদের কাছ থেকে আয় করা শুরু করে দিয়েছে। এবং আমাদের এখানে একটা প্রথম ব্যাচের একটা জব ফেয়ার হয়েছে, 96 জন ছেলে মেয়ে অলরেডি তারা তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে, তারা এখন তাদের সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। এইটা থেকে উৎসাহিত হয়ে আমরা এখন এটাকে পুরো শহরে 30টা ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে ছড়িয়ে দিচ্ছি।
5টা অলরেডি আমরা সিলেক্ট করেছি, 5টা দিয়ে শুরু করছি। এই বছরের মধ্যেই চেষ্টা করব 30টা ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে এইটা প্রশিক্ষণ দিতে, যেখান থেকে টার্গেট থাকবে আমাদের আগামী 4-4.5 বছরে অন্তত 20,000 ছেলে মেয়েকে আমরা প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে চাই। তারা হয় এখানে অথবা ঢাকায় গিয়ে যেখানে তারা সুবিধা মনে করবে বসে এই কাজটা করবে, যে কাজটার জন্য সামনে এখন অনেক অনেক সুযোগ। এটা ভারত তো এটার উপরে বিশাল একটা আয় করে। আমরা এখনো স্বপ্ন দেখছি, সেদিকে সেভাবে যেতে পারিনি, চেষ্টা চলছে সরকারিভাবে। এখানে $5 বিলিয়ন একটা টার্গেট আছে, $500 কোটি একটা টার্গেট আছে বার্ষিক আয়ের। আহ, আমরা হয়তো তার অনেক নিচেই আছি এখনো, কিন্তু টার্গেটটা আছে সরকারিভাবে। এই বোঝাতে বোঝাতে এমন একটা জায়গায় আমরা এখন চলে এসেছি, এখন নাগরিকরাই এসে বলে যে আমাদের গলিপথটা খুবই ন্যারো, আপনি একটু একবার করে চড়া করে দেন, আমাদের বাড়ি যতটুকু যাবে আমাদের কোনো আপত্তি নাই, আমরা তো ক্ষতিপূরণ পাবোই, প্লাস যাতায়াতটা ভালো হবে, বাড়ি ভাড়া বাড়বে, জমির দাম বাড়বে। এই জায়গায় আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এই একইভাবেই ময়লা আবর্জনা থেকে শুরু করে যাবতীয় নাগরিক কাজ, ফুলে হাত দেবেন না, ফুল ছিঁড়বেন না, লাইটগুলো যাতে কেউ নষ্ট না করে ফেলে, সব ব্যাপারে কিন্তু নগরবাসীর একদম ডাইরেক্ট সহযোগিতা আমরা পাই। প্রথম দিকে আমাদের রাস্তার মাঝখানে যে ফুল গাছগুলি আমরা লাগিয়েছিলাম, এটা তো বাংলাদেশের মধ্যে একটা বিরল ঘটনা, যে অ্যালামন্ডা, হলুদ হলুদ ফুল, অথবা রঙ্গন, অথবা জবা, অথবা কোথাও আমাদের চেরি চেরি, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, নানা রকম ফুল, কাঠগোলাপ, করবি, এই সমস্ত গাছ থেকে প্রথম প্রথম 10-11 সালের দিকে কিছু কিছু ফুল চুরি হতো না তা না। পরে আমরা বোঝাতে বুঝিয়ে এমন একটা জায়গায় এসেছি যে এখন কেউ তো ওটা ছেড়েই না, কেউ যদি এলাকার কোনো বখাটে বা কেউ যদি কোনো কারণে নিতে যায়, তো বাকিরা যারা দেখে তারা এসে তাকে ধরে, যে কেন ভাই তুমি এটা ছিটছে কেন, বা আপনি এটা নিচ্ছেন কেন, এটা তো আমাদের সবার সৌন্দর্যের জন্য। অর্থাৎ আমরা যেটা করি সেটার জন্য ওরাই এখন ঢাল হয়ে দাঁড়িয়েছে নগরবাসী, যে না এটা দায়িত্বশীল হয়ে গেছে যে এটা করা যাবে না। এবং আমাদের বাচ্চারাও কিন্তু পারতপক্ষে অনেক সময় অনেক জায়গাতে রাস্তার মধ্যে ময়লা কাগজ ফেলতে চায় না। এই জায়গাতে সবাই না আসলেও একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইতিমধ্যে এসে গেছে, যে ছোট বাচ্চারা বিদেশে যেটা আমরা দেখি, আইসক্রিম খেয়েছে, হয়তো কাপটা আছে বা প্যাকেটটা আছে, ও জায়গা খুঁজছে কোথায় ফেলবে। এইরকম বিদেশে দেখতাম, এখন দেখছি আমাদের রাজশাহীতেও এই এই মানসিকতাটা তৈরি হয়েছে। আরও দিন গেলে আরও বেশি তৈরি হবে। তো এটা যে পারা যায় সেটাই আমি বলতে চাচ্ছি, মূল কথা হচ্ছে পারা যায়।